প্রিয় দর্শক, বসুমতী আনোয়ার সিটি সংবাদ প্রতিষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি ডক্টর মঞ্জুর চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা আলোচনায় যাব, তবে যথারীতি শিরোনামগুলো দেখে আসতে হবে। দর্শক, আপনারা যোগ দিতে পারেন আমাদের সঙ্গে। স্ক্রলে দেখানো নির্ধারিত নম্বরে ফোন করে আজকের অতিথির কাছ থেকে জেনে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর, আপনার মূল্যবান মতামত দিতে পারেন। আশা করি আমাদের সাথেই থাকবেন। আমরা শিরোনামগুলো দেখব, তারপর আলোচনায় যাব। প্রথম আলো, উত্তরাঞ্চলে পরিবহন ধর্মঘট স্থগিত, ঢাকার পেট্রোল পাম্পে গণশৌচাগারের পরিকল্পনা, এটি মেয়র সাইদ খোকনের মন্তব্য। সমকাল, বাংলাদেশ চীন 2 চুক্তি 3 MOIE সই। রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট স্থগিত, রংপুরে সড়ক দুর্ঘটনায় নারী সহ নিহত 5, এবার ট্রাকে ধর্ষণের অভিযোগ। ইত্তেফাক, থাই মালয় জঙ্গলে অসংখ্য গণকবর। অবৈধভাবে বিদেশগামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। গাজীপুরে ট্রাকে নারী ধর্ষণের অভিযোগ। সালাউদ্দিনকে শুক্রবার আদালতে তুলবে মেঘালয় পুলিশ। সুশাসনের ঘাটতি, দুর্নীতি, মানব পাচারের জন্য দায়ী, এটি টিআইবির মন্তব্য। আমরা যুগান্তরের খবর দেখে আসি। রাজশাহী রংপুর বিভাগে পরিবহন ধর্মঘট স্থগিত, বাংলাদেশ ও চীনের মধ্যে 6টি চুক্তি স্বাক্ষর। কালে কণ্ঠ, চীনে আরো সমর্থন ও সহায়তা কামনা প্রধানমন্ত্রীর। বাংলাদেশ ও চীনের মধ্যে 6টি চুক্তি স্বাক্ষর, পেট্রোল পাম্প, পাবলিক টয়লেটের ব্যবস্থা করব সাইদ খোকন। আগুন, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও খালেদা জিয়া একই সূত্রে গাঁথা, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মন্তব্য। bdnews24.com, সোমবার আদালতে নেওয়া হতে পারে সালাউদ্দিনকে। বাস ধর্মঘটের কারণে ট্রেনে অতিরিক্ত বগি, ট্রাকে ধর্ষণের অভিযোগ। ভিআইপি লাউঞ্জ ব্যবহারে সতর্ক থাকতে হবে হাইকোর্ট। জাগো24.com, যার বিরুদ্ধে অভিযোগ তার কাছেই প্রতিবেদন। ও প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ, ঈদের পর ভোটার তালিকা হালনাগাদ শাহনওয়াজ। কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতায় নারী, ডক্টর মঞ্জুর চৌধুরী। শেষ যে শিরোনামটি পড়লাম, এটি আসলে এই সময়ের আলোচনার বিষয় এবং সেটি নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে। বিশেষ করে বর্ষবরণের সেই যে নারী নির্যাতনের ঘটনা ঘটল, সেটা থেকে যমুনা ফিউচার পার্কে একজন বিক্রয় কর্মীর কে মাইক্রোবাসে তুলে নিয়ে এই রাজধানীর বুকে সেখানে যে তার উপর নির্যাতন করা হলো, পাশবিক নির্যাতন, এর উপর প্রশ্ন উঠছে যে ঢাকা শহর আসলে কতটা নারী বান্ধব। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং ইন এ সেন্স যে বাংলাদেশের এই মুহূর্তে প্রায় সকল গুরুত্বপূর্ণ পদে নারীরা অধিষ্ঠিত আছেন। তা সত্ত্বেও কেন এই নারী নির্যাতন, কেন নারীরা নিগৃহীত হচ্ছেন, এই প্রশ্নটা আসে এই কারণে যে সামগ্রিকভাবে যে আইনের শাসন যদি সঠিকভাবে প্রয়োগ হতো, তাহলে হয়তো কিন্তু এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কমে যেত। ঘটতো যে না সেটা না, কিন্তু সম্ভাবনা। যেটা বলছে সুশাসনের ঘাটতি, দুর্নীতি, মানব পাচারের জন্য, অবশ্য অন্য বিষয় হিসেবে বলছে, সেটা নিয়ে আমরা বলবো যে এই নারী নির্যাতনের যে কথাটা যেটা লাস্টে আসলো, যে এটাকে আমরা এখন আপাতত অন্যান্য সিটিজ, বিশেষ করে দিল্লির সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনাই বলবো। কিন্তু দিল্লির ঘটনায় যেমন রাজনৈতিক নেতৃবৃন্দ, সে দেশের সুশীল সমাজ যেভাবে নেমে এসেছিল, এইখানে কিন্তু আমি তেমন সোচ্চার দেখি না। বিশেষ করে যেসব নারী সংগঠন আছে যারা বিভিন্ন ইস্যুতে সোচ্চার হন, কিন্তু এ বিষয়ে যেন তারা খুব একটা সোচ্চার হচ্ছেন না। তার থেকে বড় কথা, নারীরা তো খুবই ক্ষমতাশালী, সকল ক্ষমতাশীল পদে তারা অধিষ্ঠিত, তারপরও কেন এটা হবে? এটা প্রশ্ন করা যায় যে তারা কি এ বিষয়ে, তারা কি এইসব, সেই অর্থে নারীর ক্ষমতায়ন হয়নি? আপনি ক্ষমতায়ন হয়েছে, কিন্তু এইসব প্রান্তিক নারী কিংবা পুরুষদের কাছে এরা খুব গুরুত্ব পায় না। ওই যে বললাম না যে ভিআইপি আছে, যে ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা, তারা এইসব সাধারণ খোদ রাজধানীতে যখন এই ধরনের একটি ঘটনা ঘটে, সেটাকে আপনি প্রান্তিক বলছেন কিভাবে? ঢাকা শহরে যারা থাকে তারা অন্তত নাগরিক হিসেবে রাজধানীর বাসিন্দা, একটু ভিআইপি মর্যাদা তাদের আছে গ্রামাঞ্চলের থেকে। তো এখানে র্যাব, পুলিশ আছে, এখানে বড় বড় বাহিনীর যে উপস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি, সেই জায়গায় তো একটু অপরাধ প্রবণতা কম থাকবে, সেটি আশা করা যায়। আপনি একটা জিনিস চিন্তা করবেন, যারা বাসে চলে তারা একেবারে প্রান্তিক না হলেও তারা ওইসব ভীষণ গুরুত্বপূর্ণ ভিআইপি নন।
তাদের আর্থিক ক্ষমতা কম, তাদের সাধারণ ক্ষমতাও কম। সুতরাং তাদের উপরে যে নির্যাতন হয়, আপনি যদি এই যে রাজনৈতিক অস্থিরতার সময় কাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে, আপনি বলতেছেন যে একটা ধর্ষণের ব্যাপার, আপনি দেখুন প্রায় 150 লোককে পুড়িয়ে মারা হয়েছে কিন্তু এইসব বাসে। কারা এরা কিন্তু ওইসব প্রান্তিক, ওইসব দর্জি কিংবা দোকানদার কিংবা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, তারা পুড়ে মরে গিয়েছে। কোনো বিচার হয়, অভিযোগ করা হয় উনি মানুষ পুড়িয়ে মেরেছেন, কিন্তু উনি রাস্তায় মিটিং করে বেড়াচ্ছেন, মিছিল করে বেড়াচ্ছেন, ওনাকে তো ধরা হয় না। এতগুলো মানুষ পুড়ে মারা গেল, ধরা হচ্ছে না। সেখানে তো এ ধরনের ঘটনা একটার পর একটা ঘটবে, এরপরে আরো ঘটনা ঘটতে পারে। কারণ আপনার অপরাধীর বিচার করার ব্যাপারে আমাদের রাজনৈতিক নেতৃত্ব অনেকটা বলবো পার্শিয়াল, এখানে যে পক্ষপাতিত্ব আছে। যারা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা যদি মানুষ পুড়িয়েও মারেন, অভিযোগ করা হয়, মিটিং এ মিছিলে অভিযোগ করা হয় যে উনি মানুষ পুড়িয়ে মেরেছেন। যে লোকটা মানুষ পুড়ে মারে সে কিভাবে আপনার জেলে? অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, বিশেষ করে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলা হলে তো আবার অভিযোগ করা হয় যে এটা রাজনৈতিক হয়রানিমূলক। এই ধরনের একটি কালচারও তো আমাদের দেশে আছে। তাহলে মানুষগুলিকে কারা মারলো, পুড়িয়ে মারলো কারা? এগুলি ভূত, জিন, এগুলি তদন্ত হওয়া দরকার। চাক্ষুষ প্রমাণ সহ তাদেরকে প্রসিকিউট করা দরকার। সেটারই ধারাবাহিকতা। আজকে আপনি যে দেখলেন যে এটা কি শুধুই কি রেপ হয় বাসে, মাইক্রো বাসে, চোখে মলম দিয়ে 4 ঘন্টাও ঘুরানো হয়, তারপরে সবকিছু রেখে ফেলে দেওয়া হয়। কত এই ঢাকা শহরে চোখের সামনে। এইখানে আমি একজন সাথে প্রোগ্রাম করেছি, তাকে 4 ঘন্টা এই বনানী কাকলি এয়ারপোর্টে ঘুরিয়ে শেষ পর্যন্ত চোখে মলম দিয়ে ফেলে রেখে চলে গেছে। সেটাও তো এক ধরনের নির্যাতন। এখানে নারী পুরুষ কিংবা সার্বিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের ব্যর্থতা। এটা যে বাহিনীর ব্যর্থতা আমি বলবো না, এটা হলো রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে, দল মত নির্বিশেষে অপরাধীকে ধরতে হবে, এ ধরনের যদি একটা কঠিন মনোবল থাকতো, কঠিন মনোভাব থাকতো, তাহলে কিন্তু এই ধরনের কিছু হয় না। এখানে হচ্ছে কি যে আমি ওই দল করি, সুতরাং আমি যদি কোনো একটা অপরাধ করি, আমি ওই বড় ভাইকে ধরবো, ওই নেতাকে ধরবো, আমাকে মুক্ত করে আনবে এবং মুক্ত হয়ে যায়। এটা যে কোনো না কোনো ভাবে এরা মুক্ত হয়ে যাচ্ছে, যার ফলে আপনার এইসব ঘটনা ঘটে। এবং একই ধারাবাহিকতায় আগুনে পুড়িয়ে মারার পরে আসতে আমরা দেখতেছি রেপের ঘটনা হচ্ছে। আমরা দেখতেছি যে আজকে গাজীপুরের ট্রাকের একটি ঘটনা ঘটেছে, নারী নির্যাতনের মাইক্রোবাসের ঘটনার পর। আমরা এটি শুনবো, তবে আমাদের একটু বিরতি নিয়ে আসতে হবে। সুপ্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গেই। ছোট্ট একটু বিরতির পর এখানে ফিরে আসছে। পাশের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় সর্ববৃহৎ সুপরিকল্পিত আবাসিক প্রকল্প বসুমতী আনোয়ারা সিটি। সর্বাধুনিক বিলাসবহুল নাগরিক সুবিধা সহ নিরাপদ পরিবেশ বান্ধব একটি আধুনিক উপশহর বসুমতী আনোয়ারা সিটিতে রয়েছে মসজিদ, ইসলামিক রিসার্চ সেন্টার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শপিং মল, ব্যাংক, পুলিশ ফাঁড়ি, শিশু পার্ক ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। কাঠা প্রতি স্বল্প দামে দীর্ঘমেয়াদী কিস্তিতে একটি প্লট বুকিং দিয়ে নিশ্চিত করুন আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নিল ঠিকানা। বর্তমান সময়ের শ্রেষ্ঠ লাভজনক বিনিয়োগ। বসুমতী আনোয়ারা সিটিতে প্লট কিনলে 3 বছরে লাভ হবে 3 গুণ। বসুমতী আনোয়ারা সিটি হিরাজিল প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেডের একটি প্রকল্প। ম্যাজিক নয়, সত্যি। এখন মিস্টার নুডলসের বিভিন্ন সাইজের ফ্যামিলি প্যাকের সাথে বিভিন্ন সাইজের টিফিন বক্স ফ্রি। মিস্টার নুডলস, ইয়াম্মি টেস্ট। পাশের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় সর্ববৃহৎ সুপরিকল্পিত আবাসিক প্রকল্প বসুমতী আনোয়ারা সিটি। সর্বাধুনিক বিলাসবহুল নাগরিক সুবিধা সহ নিরাপদ পরিবেশ বান্ধব একটি আধুনিক উপশহর বসুমতী আনোয়ারা সিটিতে রয়েছে মসজিদ, ইসলামিক রিসার্চ সেন্টার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শপিং মল, ব্যাংক, পুলিশ ফাঁড়ি, শিশু পার্ক ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। কাঠা প্রতি স্বল্প দামে দীর্ঘমেয়াদী কিস্তিতে একটি প্লট বুকিং দিয়ে নিশ্চিত করুন আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নিল ঠিকানা। বর্তমান সময়ের শ্রেষ্ঠ লাভজনক বিনিয়োগ। বসুমতী আনোয়ারা সিটিতে প্লট কিনলে 3 বছরে লাভ হবে 3 গুণ। বসুমতী আনোয়ারা সিটি হিরাজিল প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেডের একটি প্রকল্প। উড়ে যায় আজ উড়া
অ্যাড্রিনালিন আসবে ফিলিং আজ উড়াদিন প্রেফার মল ড্রিঙ্কস, অন্যরকম ফিলিংস। পাশের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় সর্ববৃহৎ সুপরিকল্পিত আবাসিক প্রকল্প বসুমতী আনোয়ারা সিটি। সর্বাধুনিক বিলাসবহুল নাগরিক সুবিধা সহ নিরাপদ পরিবেশ বান্ধব একটি আধুনিক উপশহর বসুমতী আনোয়ারা সিটিতে রয়েছে মসজিদ, ইসলামিক রিসার্চ সেন্টার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শপিং মল, ব্যাংক, পুলিশ ফাঁড়ি, শিশু পার্ক ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। কাঠা প্রতি স্বল্প দামে দীর্ঘমেয়াদী কিস্তিতে একটি প্লট বুকিং দিয়ে নিশ্চিত করুন আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নিল ঠিকানা। বর্তমান সময়ের শ্রেষ্ঠ লাভজনক বিনিয়োগ বসুমতী আনোয়ারা সিটিতে প্লট কিনলে 3 বছরে লাভ হবে 3 গুণ। বসুমতী আনোয়ারা সিটি হিরাজিল প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেডের একটি প্রকল্প। পাশের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় সর্ববৃহৎ সুপরিকল্পিত আবাসিক প্রকল্প বসুমতী আনোয়ারা সিটি। সর্বাধুনিক বিলাসবহুল নাগরিক সুবিধা সহ নিরাপদ পরিবেশ বান্ধব একটি আধুনিক উপশহর বসুমতী আনোয়ারা সিটিতে রয়েছে মসজিদ, ইসলামিক রিসার্চ সেন্টার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শপিং মল, ব্যাংক, পুলিশ ফাঁড়ি, শিশু পার্ক ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। কাঠা প্রতি স্বল্প দামে দীর্ঘমেয়াদী কিস্তিতে একটি প্লট বুকিং দিয়ে নিশ্চিত করুন আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নিল ঠিকানা। বর্তমান সময়ের শ্রেষ্ঠ লাভজনক বিনিয়োগ বসুমতী আনোয়ারা সিটিতে প্লট কিনলে 3 বছরে লাভ হবে 3 গুণ। বসুমতী আনোয়ারা সিটি হিরাজিল প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেডের একটি প্রকল্প। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর মঞ্জু চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের আজকের আলোচক। ডক্টর মঞ্জু চৌধুরী, বেশ কিছু কথাবার্তা হচ্ছে নারীদের বিষয়ে, বিশেষ করে নারী বান্ধব এই শহর কিনা কিংবা নারী বান্ধব এই সমাজ ব্যবস্থা কিনা, সেখানে যৌন নিপীড়নের বিষয়টি শুধু না, প্রাত্যহিক জীবনযাত্রায় যে তাদের নানা প্রয়োজন, বিশেষ করে আপনি আজকের একটি খবর আছে যে পেট্রোল পাম্প, পাবলিক টয়লেটের ব্যবস্থা করার চিন্তা ভাবনা চলছে। ঢাকা দক্ষিণের যে মেয়র সাইদ খোকন, তিনি এই পরিকল্পনার কথা গণমাধ্যমকে জানিয়েছেন। তো নারীরা যে শৌচাগার ব্যবহার করবে সেই ব্যবস্থাটিও তো ঢাকা শহরে অপ্রতুল। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? এটা শুধু নারী না, পুরুষদের জন্য শৌচাগারের কোনো খুব একটা ব্যবস্থা নাই, নামে মাত্র কিছু আছে, কিন্তু সেগুলি কতটা কার্যকরী, কতটা চালু আছে এটা সঠিক জানা যায় না। তবে এই যে নির্বাচিত মেয়র সাইদ খোকন সাহেবের যে উদ্যোগটা, যে পেট্রোল পাম্পগুলিতে আপনার গণশৌচাগারের, এটা কিছুটা খাপ ছাড়া মনে হয়। এ ধরনের কথা কোনো দেশে আমরা শুনি নাই যে শুধুমাত্র পেট্রোল পাম্পগুলিতেই গণশৌচাগার করলে আপনার এই সমস্যার সমাধান হবে। সেখানে কিছুটা নিরাপত্তারও ব্যাপার আছে। পেট্রোল পাম্প যে এটা ব্যক্তি মালিকানাধীন এবং সেখানে পেট্রোল পাম্পে কোন শৌচাগার কিন্তু কিছুটা আছে, সেটা মানে সামান্য, সেটা সামান্য কি যারা ওই সার্ভিসটা নেয় তারাই এটা ব্যবহার করে। এটা সকল দেশেই, উন্নত দেশে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আপনার শৌচাগারের বা টয়লেটের ব্যবস্থা থাকতে হবে তাদের কাস্টমারদের জন্য। বাংলাদেশের কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠানে কাস্টমাররা এই টয়লেটের ব্যবস্থা আছে, দোকানে বলুন, এখানে বলুন। দর্শক একটু ফোন আছে নিয়ে। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রসঙ্গে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল লতিফ করেছি শাহিনবাগ নোয়াখালী থেকে। জি বলুন। মাননীয় কাছে আমার একটি প্রশ্ন, আজকে যে বাংলাদেশের যে সমস্ত জঙ্গিবাদীরা হুমকি দিচ্ছেন, ব্ল্যাকমেইল করছেন এবং বোমাবাজি করছেন, তা আমার মনে হচ্ছে যে বাংলাদেশের যে পাকিস্তানের হাইকমিশনার আছে, ওরা কিন্তু মনে হচ্ছে যে ঘুমিয়ে আছেন। আমাদের সরকার এবং গোয়েন্দা বিভাগ কি তাদের পেছনে, কিন্তু কিছুদিন আগে গত 6 মাস হবে হয়তো বা, তখন কিন্তু আমরা একটা ঘটনা পেয়েছি যে পাকিস্তানের প্রধান সারির কিছু কর্মকর্তা জঙ্গিবাদী এবং ইন্ডিয়ান টাকা এবং বাংলাদেশি টাকা জাল করে বিভিন্ন জায়গায় প্রচার করছে এবং আপনি প্রশ্নে আসুন, সরাসরি প্রশ্নটা করুন। তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি না, কিন্তু আমাদের গোয়েন্দা বিভাগ সরকার
কিন্তু যেভাবে ঘুমিয়ে আছেন। জি, ধন্যবাদ বোঝা গেছে বিষয়টি। আমরা সময় থাকলে সেই প্রসঙ্গে আসবো। আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করছি। ডক্টর মঞ্জুর চৌধুরী, আসলে এই যে টকশোতে আমরা গণসংযোগের নিয়ে আলোচনা করছি, এটিরই বোধ হয় অনেকের কাছে হাস্যকর মনে হবে যে এটি নিয়ে আমরা কথা বলছি, কিন্তু এটি যে কতটা প্রয়োজনীয় একটি ব্যাপার সেটি প্রয়োজনীয় মনে করা হয়নি বলেই কিন্তু আজকে এই অবস্থা। 2 কোটি বলা হয় যে 2 কোটিরও বেশি মানুষ ঢাকা শহরে বাস করে, তাদের কি এই প্রাকৃতিক কর্মটি করতে হয় না? মানে এটাকে আমরা কেন এটাকে আমরা অবলোকন করছি না বা দেখছি না? এখানে এগুলির মূল দায়িত্ব হচ্ছে আপনার সরকারের, স্থানীয় সরকার বলেন বা গভর্নমেন্ট বলেন, তাদের দায়িত্ব ছিল এটার এই ব্যবস্থাটা গড়ে তোলা। তার জন্য সবচেয়ে বড় প্রবলেম এরা ফেস করবে এই গণশৌচাগার জায়গা এবং জায়গার লোকেশন। কেউ এটা তাদের এলাকায় এটা হতে দেবে না, কিন্তু এটার প্রয়োজনীয়তা আছে, ব্যাপক প্রয়োজনীয়তা আছে। বিশাল একটা জনগোষ্ঠী যারা রাস্তায় হেঁটে যান কিংবা তাদের শৌচাগারের প্রয়োজন হয়, যত্রতত্র মলমূত্র, বিশেষ করে যানজটে আপনার ঘন্টার পর ঘন্টা যেখানে আটকে থাকতে হয়, সেখানে একজন নারী, বিশেষ করে নারীর কথা এই জন্য বলছি যে পুরুষ কিন্তু কায়দায় বেকায়দে যেভাবে হোক তার কাজটি হয়তো বা সারতে পারে, কিন্তু নারী কিন্তু সেটি পারে না, নারীর পক্ষে সেটি সম্ভব হয় না। তো সেই জন্যই বলছিলাম নারীর কথা। না, যে পুরুষদেরও তো ওই যে ধর্ম মন্ত্রণালয় আরবি লেখে যেখানে এখানে প্রস্রাব নিষেধ, তারপরে আরবি লিখে একটা তীর চিহ্ন দিয়েছে 100 গজ। এটা আমার কাছে, আমি দেখেছি মহাখালীতে এইভাবে, আমার কাছে মনে হয়েছে যে এটা একটা উদ্ভট, যে আরবি ভাষার প্রতি আমাদের একটা শ্রদ্ধাবোধ আছে, আমাদের কোরআনের ভাষা, সেই ভাষাকে সে প্রস্রাব করা বন্ধ করার জন্য দেওয়ালে লিখেছে। এটা একটা বিধর্মী কাজ করেছে আমাদের ধর্ম মন্ত্রণালয়। আমার কাছে অনেকটা মনে হয়েছে প্রতারণামূলক। এই ধরনের প্রতারণামূলক কাজ করে এই সমস্যার সমাধান হবে না। এর জন্য দরকার হচ্ছে যে একেবারে রুট লেভেলে যে কোথায় এই টয়লেটগুলি করা যেতে পারে এবং কি প্রক্রিয়া করা যেতে পারে, সেখানে প্রাইভেট সেক্টরকেও ইনভলভ করা যেতে পারে এবং এই জিনিসটাকে নিয়ে খোলামেলা আলোচনা করা দরকার। এবং এইটাও যে প্রত্যেকটা ব্যবসায় প্রতিষ্ঠানে তাদের কাস্টমারদের জন্য এই শৌচাগারের ব্যবস্থা থাকা আইন আছে, কিন্তু এরা করে না, বা থাকলেও তারা অনেক আইন আছে কিন্তু কেউ সেটি মানে না। নিশ্চয়ই এই প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি দিবে, আমরা তেমনটি আশা করব। আমরা ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি। পরিবহন ধর্মঘট, আপনি জানেন যে রাজনৈতিক ধর্মঘট এখন নেই, হরতাল অবরোধ নেই, কিন্তু মালিক শ্রমিক নিজেরাই ধর্মঘট ডেকে বসেছে এবং 4-5 দিন হলো সেই ধর্মঘটটি চলছে। যদিও রাজশাহী বিভাগে সেই ধর্মঘটটি স্থগিত করা হয়েছে, কিন্তু এর মধ্যে ক্ষতি যা হওয়ার সেটি কিন্তু সাধারণ মানুষের সেটি হয়ে গেছে। আপনি জানেন যে তারা কি কারণে এই ধর্মঘটটি করেছে, আপনি যদি বিস্তারিত বলতেন। একটা কারণ যে বাজেটের আগে প্রতি জুন মাসে এই পরিবহন মালিক শ্রমিকরা মিলে এরা বিভিন্ন ওসিলায় আপনার একটা করে ধর্মঘট করে কি তাদের উদ্দেশ্য এটা বোঝা যায় না, কিন্তু একটা ধর্মঘট তারা করে যাচ্ছে। এইখানে যেটা একটা ঘটনা যে একজন বাসের ড্রাইভার এবং একজন হেল্পারকে পুলিশ গ্রেপ্তার করেছে, এর জন্যই তারা ধর্মঘট করে। ডাকাতির অভিযোগে তাদেরকে, পুলিশ এবং যাত্রীদের অভিযোগে তাদেরকে পুলিশ, যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে, অপরাধমূলক কাণ্ড হলে সেখানে পুলিশ কিন্তু অনেককেই সন্দেহ করে এবং কাউকে গ্রেপ্তারও করতে পারে, জিজ্ঞাসাবাদের জন্য করতে পারে বা তদন্তের জন্য তারা করতে পারে। এইখানে পুলিশের কাজে বাধা দেওয়ার কোন যৌক্তিক কারণ নেই। তারপরেও যদি তাদের মনে হয় যে এটা হয়রানিমূলক হয়েছে, তারা কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, সেখানে আইজিপি আছেন, স্বরাষ্ট্র সচিব আছেন, এখানে আইনিভাবে লড়তে পারেন। তারপরেও যদি অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ের উপরে তাদের আস্থা না থাকে, তাহলে কিন্তু তারা বিচার বিভাগের কাছে যেতে পারেন। কিন্তু এই কোনো কিছুর উপরে তারা আস্থা না রেখে তারা সাধারণ মানুষকে জিম্মি করে এক ধরনের, আমি বলবো এটা এক ধরনের অর্থনৈতিক সন্ত্রাস। তারা মানুষকে একটু বেশি ভাড়া নিতে চাচ্ছেন, যে কোনো একটা কারণের জন্যই তারা নিজেদের স্বার্থে একটা ওসিলায়। কেন একজন ড্রাইভারকে পুলিশ অ্যারেস্ট করতে পারবে না? কি যুক্তি থাকতে পারে? পুলিশের কি সেই ক্ষমতা নাই? পুলিশ যদি মনে করে ডাকাতির সাথে ওই ড্রাইভার জড়িত ছিল, ডেফিনেটলি পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে। এখানে যে চোখের মলম দেয় মাইক্রোবাসে বাসে উঠে 4 ঘন্টা ঘোরায়, ড্রাইভাররা জড়িত না, হেল্পাররা জড়িত না? বেশিরভাগ অপরাধ সংঘটিত হয় যখন দেখা যায় যে ভালো মতো তদন্ত করলে এই ড্রাইভার, এই সব বাসের যে সব লোকজন আছে অনেক ক্ষেত্রে তারা জড়িত, কিন্তু তাদের এই হরতালের জন্য
তাদের এই ধর্মঘটের জন্য পুলিশ আগাতে পারে না, কারণ তাদের তো বিরাট মুরব্বী রয়ে গেছেন একজন মন্ত্রী মহোদয়, উনি মন্ত্রীও আছেন, এট দ্য সেম টাইম উনি আবার শ্রমিক নেতাও। সেই পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে, আমরা এই সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবো, আমরা এমনটি আশা করি। আমরা আমাদের আরেকটি বিরতি নিয়ে আসতে হবে, তারপর আলোচনায় ফিরবো। সুপ্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে, ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি, তারপর আবার দেখা হবে। পাশের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় সর্ববৃহৎ সুপরিকল্পিত আবাসিক প্রকল্প বসুমতী আনোয়ারা সিটি। সর্বাধুনিক বিলাসবহুল নাগরিক সুবিধা সহ নিরাপদ পরিবেশ বান্ধব একটি আধুনিক উপশহর বসুমতী আনোয়ারা সিটিতে রয়েছে মসজিদ, ইসলামিক রিসার্চ সেন্টার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শপিং মল, ব্যাংক, পুলিশ ফাঁড়ি, শিশু পার্ক ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। কাঠা প্রতি স্বল্প দামে দীর্ঘমেয়াদী কিস্তিতে একটি প্লট বুকিং দিয়ে নিশ্চিত করুন আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নিল ঠিকানা। বর্তমান সময়ের শ্রেষ্ঠ লাভজনক বিনিয়োগ বসুমতী আনোয়ারা সিটিতে প্লট কিনলে 3 বছরে লাভ হবে 3 গুণ। বসুমতী আনোয়ারা সিটি হিরাচিন প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেডের একটি প্রকল্প। ম্যাজিক নয়, সত্যি। এখন মিস্টার নুডলসের বিভিন্ন সাইজের ফ্যামিলি প্যাকের সাথে বিভিন্ন সাইজের টিফিন বক্স ফ্রি। মিস্টার নুডলস, ইয়াম্মি টেস্ট। পাশের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় সর্ববৃহৎ সুপরিকল্পিত আবাসিক প্রকল্প বসুমতী আনোয়ারা সিটি। সর্বাধুনিক বিলাসবহুল নাগরিক সুবিধা সহ নিরাপদ পরিবেশ বান্ধব একটি আধুনিক উপশহর বসুমতী আনোয়ারা সিটিতে রয়েছে মসজিদ, ইসলামিক রিসার্চ সেন্টার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শপিং মল, ব্যাংক, পুলিশ ফাঁড়ি, শিশু পার্ক ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। কাঠা প্রতি স্বল্প দামে দীর্ঘমেয়াদী কিস্তিতে একটি প্লট বুকিং দিয়ে নিশ্চিত করুন আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নিল ঠিকানা। বর্তমান সময়ের শ্রেষ্ঠ লাভজনক বিনিয়োগ বসুমতী আনোয়ারা সিটিতে প্লট কিনলে 3 বছরে লাভ হবে 3 গুণ। বসুমতী আনোয়ারা সিটি হিরাচিন প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেডের একটি প্রকল্প। ম্যাজিক নয়, সত্যি। এখন মিস্টার নুডলসের বিভিন্ন সাইজের ফ্যামিলি প্যাকের সাথে বিভিন্ন সাইজের টিফিন বক্স ফ্রি। মিস্টার নুডলস, ইয়াম্মি টেস্ট। পাশের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় সর্ববৃহৎ সুপরিকল্পিত আবাসিক প্রকল্প বসুমতী আনোয়ারা সিটি। সর্বাধুনিক বিলাসবহুল নাগরিক সুবিধা সহ নিরাপদ পরিবেশ বান্ধব একটি আধুনিক উপশহর বসুমতী আনোয়ারা সিটিতে রয়েছে মসজিদ, ইসলামিক রিসার্চ সেন্টার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শপিং মল, ব্যাংক, পুলিশ ফাঁড়ি, শিশু পার্ক ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। কাঠা প্রতি স্বল্প দামে দীর্ঘমেয়াদী কিস্তিতে একটি প্লট বুকিং দিয়ে নিশ্চিত করুন আপনার ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নিল ঠিকানা। বর্তমান সময়ের শ্রেষ্ঠ লাভজনক বিনিয়োগ বসুমতী আনোয়ারা সিটিতে প্লট কিনলে 3 বছরে লাভ হবে 3 গুণ। বসুমতী আনোয়ারা সিটি হিরাচিন প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট কোম্পানি লিমিটেডের একটি প্রকল্প। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। ডক্টর মঞ্জুর চৌধুরী আমাদের আজকের আলোচক। মঞ্জুর চৌধুরী, মানব পাচারের বিষয়টি ভয়াবহ আকার ধারণ করেছে এবং একের পর এক গণকবর আবিষ্কৃত হচ্ছে। থাইল্যান্ডের জঙ্গলে এখনো গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছে এবং সেগুলো ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের যে ভাগ্যহত মানুষ তাদেরই অধিকাংশ যে কবর সেগুলো হবে। এবং এই যে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র যেখানে সবাই খেয়ে পরে বাঁচবে, সেই অধিকার নিয়ে কিন্তু সবার থাকার কথা, তাহলে তাদের এই ভাগ্য বরণ করতে হলো কেন? এবং আজকে সরকারের পক্ষ থেকে কথা বলা হয়েছে যারা অবৈধ পথে যাবে এবং যারা নেবে তাদের দুজনকেই শাস্তির আওতায় আসতে হবে। আপনি সার্বিকভাবে বিষয়টিকে কিভাবে দেখছেন? প্রথমত যারা অবৈধ পথে যাচ্ছে তারা তো অনেকে মারা পড়ছে। মৃত ব্যক্তিকে শাস্তি আপনি দিতে পারবেন না, এটাই ট্র্যাজেডি। যেসব লোক সাগরে মেরে মেরে ফেলে দেওয়া হয়েছে, কিংবা ওই থাই মালয়েশিয়ার বর্ডারে গণকবর থেকে যে কঙ্কাল উঠছে, তাদেরকে যদি শাস্তির কথা বলেন সেটা খুব নিষ্ঠুরতা হবে। কিন্তু রোহিঙ্গারা অত্যাচারিত নিপীড়িত হচ্ছে এই মগদের দ্বারা, তারা মালয়েশিয়া যাচ্ছে। বাঙালিরা কেন যাচ্ছে? এটা কি হুজুগে যাচ্ছে, নাকি অর্থনৈতিক কারণে যাচ্ছে, নাকি এইখানে তারা টিকতে পারতেছে না? তারাই বা নিপীড়িত নির্যাতিত হচ্ছে কেন যে তারা ওই রোহিঙ্গাদের সাথে মিশে দল বেঁধে
মালয়েশিয়ার দিকে যাচ্ছে, এটার অ্যানালাইসিস করা দরকার এবং এটা বোঝা দরকার যে এইসব লোক তরুণদের দিকে আপনি তাকান, তারা নির্বোধ নয়, তারা একেবারে জ্ঞান শূন্য নয়, তারা বাধ্য হয়ে যাচ্ছেন। কারণ আমি এই কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের 8টা জেলাতে আমার একটা কাজে ঘুরতে হয়েছে, প্রান্তিক জনগণের সাথে মিশেছি, আমি দেখেছি বেশিরভাগ গ্রামে কোনো কর্মের সংস্থান নাই, মানুষ কাজ পাচ্ছে না। একজন তরুণ যুবক, তার হয়তো 1 বিঘা জমিও নাই, সে কি করবে? তার তো ভাগ্যের অন্বেষণে হাতছানি দেয়, যে সোনালী স্বপ্নের হাতছানিতে তারা সে মালয়েশিয়ার দিকে ঝুঁকে। এবং আপনি জানেন, ইন্টারভিউতে অনেকে বলেছে যত বিপদ থাকুক আমরা আবার চেষ্টা করব। সেই মরণ বিলাসী তিমি আছে না, সে মরণ বিলাসী তিমির মতো যারা হোয়েলিং বিচিং করে মারা যায়, এরাও সেইভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু সরকার তো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে নানা ধরনের কর্মসূচির কথা বলছে, একটিবার একটি খামার, এরকম নানা প্রকল্পের কথা, যাতে ক্ষুদ্র ব্যবসা করে কিংবা একটি গরু পালন করে কিংবা হাঁস মুরগি পালন করে তারা জীবন ধারণ করতে পারে। তাহলে এই প্রকল্প কি এগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না, আপনি কি মনে করেন? আপনি দেখেন যে মুরগি পালন করে কত লোক সর্বশান্ত হয়ে গেছে। আমার গ্রামে দত্তপাড়া শিবচরে বহু ছেলে মুরগি পালন করে শেষ পর্যন্ত সেখানে পুঁজি তারা হারিয়ে ফেলেছে। কি কারণে? কারণ হচ্ছে প্রথমত বেশি মুরগি পালন করা হচ্ছে। এই যে মুরগি পালন গ্রামে গঞ্জে বহু জায়গায় এটা ওভার সাপ্লাই, মুরগির দাম এত কম হওয়া উচিত না। তারপরে যে তার যে র মেটেরিয়ালস, যে ফিডের দাম বেশি, সব মিলিয়ে তারপরে যে ওই আপনার যে বিভিন্ন রকমের ডিজিজ হয়, এবং মুরগি গ্রামের লোকে তো উৎপাদন করে, সে তো দিবে শহরের অঞ্চলে পাঠাবে, সেখানে ট্রান্সপোর্টেশনে কিরকম যে দুর্নীতি হয় আপনারা ভাবতেও পারবেন। মধ্যসূত্রভোগী কি, এই যে একটা ছোট একটা পিকআপ, এই আপনি ধরেন কাওড়াকান্দি ঘাটে যাবে, সেখানে 300 টাকা দিতে হয় বিনা কারণে। আপনার সকল কাগজপত্র, আপনার খালি পিকআপ নিতে গেল, আপনার একটা ট্রাক নিতে গেল, কয়েকশো টাকা দিতে হবে, তাহলে দাম পড়ে যায় বেশি। ট্রান্সপোর্টের এই যে মুভমেন্ট অফ গুডস, এটা যদি ফ্রি এবং মোটামুটি দুর্নীতিমুক্ত করা যেত, তাহলে গ্রামীণ ইকোনমি, অর্থনীতির বেশ কিছুটা চাঙ্গা হতে পারত। গ্রামে কর্মের সংস্থান নাই বলেই বেরিয়ে যাচ্ছে। মঙ্গা কিন্তু দূর হয়েছে, মঙ্গা দূর করেছে সরকার। তো এই ধরনের বড় ধরনের পদক্ষেপ যদি নেওয়া যায়, তাহলে এই মানুষগুলোকে ফেরানোর জন্য কি কোনো পদক্ষেপ নেওয়া যায় না? ফার্স্ট কাজ হবে যে গ্রামে রেগুলার মানে রিলায়েবল ইলেকট্রিসিটির ব্যবস্থা করা। উইদাউট ইলেকট্রিসিটি কোন দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা সম্ভব হয় না। ক্ষুদ্র শিল্প হলেও, ক্ষুদ্র শিল্প বলেন কেন, সকল শিল্পের জন্য। আপনার যে একটা কাঠমিস্ত্রির দোকানেও কিন্তু ইলেকট্রিসিটির দরকার। হাতের যে কুটির শিল্প, সেটা দিয়ে কোনোভাবে এই 21শ শতাব্দীতে চলতে পারে না। বিদ্যুৎ আছে গ্রামে, এই যে নাই, কিন্তু সেটা অনেকটাই অনিয়মিত, অনেক ক্ষেত্রেই লাইন পাওয়া যায় না। এইসব কারণে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সমস্যা সেখানে আছে যে অনেকটা শহর কেন্দ্রিক বিদ্যুৎ সরবরাহ বেশি করা হয় এবং গ্রামে কিন্তু বিদ্যুৎ খুবই কম যায়, মানে লাইন থাকলে খুব কম, বলবো না আমাদের গ্রামে একেবারে যায় বিদ্যুৎ, কিন্তু বিদ্যুৎ এরাটিক। আপনি ধরেন এই আসছে, এই নাই, লোডশেডিংটা বেশি হয়। লোডশেডিং মাঝে মাঝে লোডশেডিং হয়ে যাচ্ছে এবং কোনো রিলায়েবিলিটি নাই। যে এমন যদি বলতে পারতো উৎপাদন বাড়াচ্ছে সরকার, কিন্তু থেমে নেই। বিদ্যুৎ সেক্টর কিন্তু প্রচুর কাজ হচ্ছে, এখানে ডিস্ট্রিবিউশনে কিছু সমস্যা রয়ে গেছে। আমি এখানে আরেকটা জিনিস আপনি দেখুন যে বাংলাদেশে যে ট্রান্সপোর্ট সেক্টরে একটা জিনিস দেখবেন যে যত গুডস মুভমেন্ট হয়, যে জিনিসপত্র মুভমেন্ট হয়, তার প্রায় 50% মুভমেন্ট হচ্ছে নসিমন দ্বারা। গ্রামে গঞ্জে প্রান্তিক জায়গায় নসিমন দ্বারা ট্রান্সপোর্টের হচ্ছে। যত মানুষ মুভ করে তার মিনিমাম অনেক লোক মুভ করে ব্যাটারি চালিত ওই রিক্সা, ভ্যান, এগুলিতে, গ্রামে অটো রিক্সা, এগুলিতে প্রচুর ইলেকট্রিসিটি খাচ্ছে। এর কি কোনো অল্টারনেটিভ নাই? আপনি কি ব্যাটারি চালিত প্রযুক্তি আছে সেটিকে কিন্তু অ্যাডপ্ট করতে হবে এবং সেটিকে কিভাবে আরো উন্নত করা যায় সেই ব্যবস্থা করতে হবে। আমরা কিন্তু মানব পাচার নিয়ে কথা বলছিলাম, সেই জায়গাটিতে আসলে সর্বশেষ আমরা একদম শেষের দিকে আছি। এই মুহূর্তে তড়িৎ কি ব্যবস্থা নেওয়া যায় সাগরের মানুষগুলো ভাসছে, সাগরে জীবন রক্ষার জন্য? সাগরে যারা ভাসছে তাদেরকে উদ্ধার করতে হবে উইদাউট এনি ডিলে। এইখানে কারা রোহিঙ্গা, কারা বাঙালি, এই কথা ভাবা চলবে না। আজকে এই কয়েক ঘন্টা পরেই আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের জন্ম বার্ষিকী। নজরুল ইসলাম কিন্তু তার একটা কবিতায়, কান্ডারি কবিতায় বলেছে, হিন্দু না ওরা মুসলিম জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল ডুবেছে সন্তান মোর মার। এইখানে সরকারের
বলার কোনো স্কোপই নাই যে এরা রোহিঙ্গা না বাঙালি। প্রথমে মানুষের জীবন বাঁচাতে হবে, তাদেরকে নেভি শিপ পাঠিয়ে উদ্ধার করে নিয়ে আসতে হবে। আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। যে তারপরে সলিউশন হচ্ছে যে এই রোহিঙ্গাদের উপরে যে এইরকম অমানবিক অত্যাচার করছে আমাদের তার প্রতিবাদ করা দরকার। কারণ আমরাও একসময় নির্যাতিত নিপীড়িত হয়েছিলাম এবং বহির্বিশ্ব আমাদেরকে সহায়তা করেছে। সবার উপরে মনুষ্যত্ব, তার উপর নাই, আমাদের এই তত্ত্বে বিশ্বাস করতে হবে। ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলোচনা অনুষ্ঠানের জন্য। প্রিয় দর্শক, যারা অনুষ্ঠান দেখলেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় আবার দেখা হবে সেই প্রত্যাশা রাখছি। ভালো থাকুন, সুন্দর থাকুন এবং থাকুন নিরাপদে।